হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রতিদিন বিকাল 6টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এই টেট ক্লাসটা স্পেশালি করা হচ্ছে বিভিন্ন সিটেট, টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, টিআরবিটি এবং আসাম টেটের বিগত বছরে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেল সেই সমস্ত পরীক্ষা অর্থাৎ লাস্ট এক দশকের বা 10 বছরের প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্নের পাশে ব্র্যাকেটে তোমরা দেখতে পাবে কোন প্রশ্ন কোন পরীক্ষাতে এসেছিল, যাতে করে তোমাদের আপকামিং যে সেন্ট্রাল টেট পরীক্ষার ফর্ম ফিল আপ এখন চলছে, যে পরীক্ষাটা হবে এবং তারপরে যে রাজ্যের টেট পরীক্ষা হবে, সেগুলোতে তোমাদের পার্টিসিপেট করতে এবং সেগুলোতে ভালো ফল করতে সুবিধা হয়। তো আজকে আমরা সেট নাম্বার 4-এ আলোচনা করব। প্রথমে ইংলিশ পেডাগজির কিছু প্রশ্ন রেখেছি, ব্র্যাকেটে দেখতে পাবে যে কোন প্রশ্নগুলো কোন বছর পরীক্ষাতে এসেছিল। তো কী রয়েছে প্রশ্নে? বলেছে ডেভেলপমেন্ট অফ টিচিং ডিমান্ডস টিচার্স টু, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যদি উন্নতি করার প্রয়োজন হয় বা ডেভেলপমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে সেই উন্নতির জন্য শিক্ষকদের কি করা উচিত, অর্থাৎ উন্নত শিক্ষা শিক্ষকদের কাছ থেকে কি আশা করে, এটা হচ্ছে আসল কথা। এই প্রশ্নটা এসেছিল সেন্ট্রাল টেট পরীক্ষা 2014-তে। অপশানস দেখো, বি স্ট্রিক্ট ডিসিপ্লিনারি অ্যাজ চিলড্রেন এক্সপেরিমেন্ট কোয়াইট ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ স্ট্রিক্ট ডিসিপ্লিন রাখতে হবে বাচ্চাদেরকে, বাচ্চাদের উপরে কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না, ঠিক আছে, একদম মানে প্রচণ্ডভাবে স্ট্রিক্ট রাখতে হবে। অ্যাডাপ্ট ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস বেসড অন দি নলেজ অফ ডেভেলপমেন্ট ফ্যাক্টরস, অর্থাৎ বিভিন্ন রকমের ইনস্ট্রাকশনাল যে স্ট্র্যাটেজি রয়েছে, অর্থাৎ বাচ্চাদের যে নলেজের বৃদ্ধির জন্যে, নলেজ বৃদ্ধি করার জন্য যে রকমের ইনস্ট্রাকশন দরকার, সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। ট্রিট চিলড্রেন ইন ডিফারেন্ট ডেভেলপমেন্ট স্টেজেস ইন অ্যান ইকুইটেবল ম্যানার, অর্থাৎ যে কোনো স্টেজের বাচ্চাদেরকে একই রকমভাবে ট্রিট করতে বলেছে। নাকি প্রোভাইড লার্নিং দ্যাট রেজাল্টস ইন দ্য, কী বলেছে, ইন দ্য ডেভেলপমেন্ট অফ অনলি দ্য কগনিটিভ ডোমেন। তো সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অ্যাডাপ্ট ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস বেসড অন দ্য নলেজ অফ ডেভেলপমেন্ট ফ্যাক্টরস, অর্থাৎ বাচ্চাদের জ্ঞানের বিকাশের ক্ষেত্রে যেগুলো যেগুলো প্রয়োজন, যেগুলো যেগুলো উন্নতির ক্ষেত্রে প্রয়োজন, সেই জিনিসগুলোকে কী করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, সেই জিনিসগুলোকে কী করতে হবে, সেখানে ঢুকিয়ে দিতে হবে। পরের প্রশ্নে চলে আসবো। লার্নার ক্যান নট লার্ন আনলেস, এটাও সিটের 2014, অর্থাৎ একজন শিক্ষার্থী ততক্ষণ শিখবে না বা যতক্ষণ না সে কী করবে, সে কী করবে যে শিখবে না, বা যতক্ষণ না কী করা পর্যন্ত সে শিখবে না। দে আর টট অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ সোশ্যাল এইমস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে সামাজিক লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য পূরণ যতক্ষণ না হচ্ছে বা সেই অ্যাকর্ডিংলি যখন কাজ হচ্ছে ততক্ষণ না সে শিখবে না। They know that the material being taught will be tested in the near future. They are prepared to learn. They are asked about their learning in school by their parents at home on a daily basis, অর্থাৎ বাড়িতে তাকে পড়ার কথা বলতে হবে, যে পর 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 স্কুলে তাকে পড়ার কথা বলতে হবে। অর্থাৎ এখানে একটা বিষয়টা ভালো করে দেখবে, বলছে লার্নার ক্যান নট লার্ন আনলেস, অর্থাৎ একজন শিক্ষার্থী, বাড়িতে অনেকেরই ছোটো ছোটো বাচ্চা আছে, তোমাদের মধ্যে অনেকেই তোমরা টিউশন পড়াও, অনেকেই বিভিন্ন সেক্টরে পড়ানোর সঙ্গে যুক্ত রয়েছে, তোমরা জানো সেখানে যে বাচ্চাটা নিজে যদি পড়ার জন্য তৈরি না থাকে তাহলে কোনোভাবে তাকে পড়ানো যাবে না। অর্থাৎ এখানে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে দে আর প্রিপেয়ার টু লার্ন, অর্থাৎ লার্নার ক্যান নট লার্ন আনলেস দে আর প্রিপেয়ার টু লার্ন, যতক্ষণ না সে নিজে শেখার জন্য প্রস্তুত হবে, নিজে ততক্ষণ না পড়ার জন্য প্রস্তুত হবে, ততক্ষণ তাকে পড়ানো বা শেখানো কিন্তু সম্ভব নয়। নাম্বার 3, এবং তার জন্য দরকার কি, তার জন্য টিচারদেরকে এমনভাবে পড়াতে হবে যাতে তারা পড়াশোনায় ইন্টারেস্ট পায়। যেহেতু মনে করে প্রাইমারি লেভেলের কথা যদি বলি, তাহলে তাদেরকে ইন্টারেস্ট গ্রো করতে হবে, পুরস্কারের লোভ দেখাতে হবে, এবং যারা একটু সেকেন্ডারি লেভেলে যাবে তাদেরকে ভালো ভালো মন্দ এথিক্স বোঝাতে হবে, ঠিক আছে, সেটা টিচারদের উপরে। নেক্সট বলেছে থিওরি অফ সোশ্যাল লার্নিং এমফাসাইজেস অন উইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস, সামাজিক শিক্ষণের যে থিওরি রয়েছে সেটা কোন বিষয়ের উপরে নির্ভরশীল, কোন ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এখানে যদিও এই 4টা ফ্যাক্টরের কথা বলেছে, নেচার, নার্চার, অ্যাডাপ্টেশন নাকি ইমেন্ডেশন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নার্চার করা, অর্থাৎ তাকে কি করতে হবে, তাকে পালন করতে হবে, তাকে কি করতে হবে, তাকে যত্ন করতে হবে। যেমন কি একটা বাগানে তুমি যখন গাছ লাগাবে, বিশেষ করে শীতকালে আমরা প্রত্যেকেই বাড়িতে বাগানের করার চেষ্টা করি, অন্তত আমরা চেষ্টাটা করি, আমরা শৌখিন যারা তারা অবশ্যই করে বাগানে, কিন্তু সেখানে যদি বাগানে তুমি যত্ন না করো তাহলে কিন্তু সেখানে তুমি ভালো ফুল পাবে না।
একটুখানি যত্ন করলে, একটু ভালোবাসা দিলে সেখান থেকে অনেক বেশি ফিডব্যাক কিন্তু পাওয়া যাবে। ঠিক তেমনি সোশ্যাল লার্নিংয়ের যে থিওরি রয়েছে সেটা কিন্তু তাকে নার্চার করতে হবে, অর্থাৎ শিশুদেরকে শুশ্রূষা অর্থাৎ নার্চারিং করতে হবে, তাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে, তাহলে তার কিন্তু এই সোশ্যাল লার্নিংয়ের যে থিওরি সেটা কিন্তু বাস্তবায়িত হবে। সাইকোলজিক্যাল থিওরি এমফাসাইজেস অন হুইচ অফ দ্য ফলোয়িং সিটের 2014। সাইকোলজিক্যাল থিওরি, মনস্তাত্ত্বিক যে থিওরি রয়েছে সেটা কিসের উপরে এমফাসাইজ করে, কোন বিষয়ের উপরে? স্টিমুলি অ্যান্ড রেসপন্স, ফ্যালিক অ্যান্ড লেটেন্সি স্টেজেস, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি স্টেজেস, নাকি অপারেন্ট কন্ডিশনিং? সঠিক উত্তর কী হবে? সাইকোলজিক্যাল থিওরি। সাইকোলজিক্যাল থিওরি দেখো এখানে যে অপশন নাম্বার সি বলছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফেরিয়রিটি স্টেজেস, অর্থাৎ যে ভীতি, ঠিক আছে, ভীতি, সেই ভীতির কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে, সেখানে অপশন নাম্বার সি হয়েছে সঠিক উত্তর। নাম্বার 5-এ আসবে এবার। নাম্বার 5-এ কী বলা হয়েছে একটু দেখে নিই। নাম্বার 5-এ বলা হয়েছে দ্য ফ্যাক্ট দ্যাট চিলড্রেন রিকোয়ার কালচারালি রিলেভেন্ট নলেজ অ্যান্ড স্কিলস ইজ অ্যাট্রিবিউটেড টু। সিটেট 2021 নয়, এটা ভুল হয়েছে, এটাও 2014 হবে, ঠিক আছে, 2014 থেকে সব নেওয়া হয়েছে, কারণ 2021 এখনও সিটেট হয়নি, এবার হবে। দ্য ফ্যাক্ট দ্যাট চিলড্রেন রিকোয়ার কালচারালি রিলেভেন্ট নলেজ অ্যান্ড স্কিলস ইজ অ্যাট্রিবিউটেড টু, অর্থাৎ বাচ্চাদের যে সামাজিক মানে প্রয়োজনীয় জ্ঞান, রিলেভেন্ট অবশ্যই প্রয়োজনীয়, সংশ্লিষ্ট সামাজিক যে জ্ঞান, সেই জ্ঞানটার কথা এখানে বলা হচ্ছে, সেটার কথা বা সেই ব্যাপারে কে সবথেকে ভালো ব্যাখ্যা করেছেন? চার্লস ডারউইন, বিএফ স্কিনার, ইউরি ব্রনফেনব্রেনার, লে ভাইগটস্কি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, লে ভাইগটস্কি। তার যে স্ক্যাফোল্ডিং থিওরি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট থিওরি, তার প্রত্যেকটা বিষয় কিন্তু এই বিষয়টাকেই কী করে, হিট করে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্নে কিছু এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে প্রশ্ন রাখা হয়েছে, এবং বিশেষ করে যারা মানে পেপার 2 যেটাকে বলা হয় টেটের পেপার 2, অথবা যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু রাত্রি 8টা থেকে আমাদের এই চ্যানেলেই লাইভ ক্লাস হচ্ছে, সেখানে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো। সেখানে কিন্তু সায়েন্স এবং হিস্ট্রি, জিওগ্রাফি এবং কনস্টিটিউশনের পার্টটা কিন্তু আলোচনা করা হচ্ছে প্রতিদিন। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি ছিল? ঠিক আছে, বৃদ্ধির হার বলেছে, সবথেকে বেশি কোথায় হয়েছে সেটা নয়, বৃদ্ধির হার সবথেকে বেশি কোথায় ছিল? বিহার, ইউপি, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে বিহার, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, মেঘালয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, মেঘালয়তে 27.8%, নাগাল্যান্ডে সবথেকে বেশি পরিমাণে কমেছে, নাগাল্যান্ডে সবথেকে বেশি পরিমাণে কমেছে, ওটা হচ্ছে মাইনাসের দিকে গেছে, ঠিক আছে, মাইনাস ঋণাত্মক দিকে চলে গেছে। পরের নাম্বারে আসবো নাম্বার 7, প্রতি বছর বিশ্বের আনুমানিক কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোটা পৃথিবীতে আনুমানিক 170 লক্ষ হেক্টর পরিমাণে। 2018-19 সালে নরওয়েতে একটি 12,000 গাছ কাটার পর একটি কাঠের বিল্ডিং বানানো হয়েছিল, এবং সেটা কিন্তু তার খবর করে দেখানো হয়েছে, এবং খবরে সেটা দেখানো হয়েছে যে যেহেতু সেখানে গাছের অভাব নেই, বা যেহেতু সেখানে পরিবেশের সেরকম ক্ষতিগ্রস্ততার অভাব নেই, বা সেখানে যেহেতু জনসংখ্যার পরিমাণ কম এবং সেই পরিমাণের অনুপাতে বনভূমির পরিমাণ বেশি, সেই কারণে তারা কিন্তু সেটা করতে পেরেছে। এবং সেই পুরোপুরি হিসাব করলে কিন্তু প্রতি বছর বিশ্বে 170 লক্ষ হেক্টর বনভূমি কমে যাচ্ছে। এক্ষেত্রে আর কিছু কথা বলে রাখি, যেটাকে বলা হয় বিশ্ব বন দিবস। বিশ্ব বন দিবস এটা পালন করা হয় কবে? এটা পালন করা হয় 21শে মার্চ, 21 মার্চে করা হয়ে থাকে। পরিবেশ দিবস আমরা জানি, পরিবেশ দিবস কবে বলো? 5ই জুন, তাই তো, 5th জুন। তারপরে কি ওয়ার্ল্ড ডে বা যেটাকে বসুন্ধরা দিবস বলা হয়ে থাকে, সেটা কবে আমরা করে থাকি? 22 এপ্রিল। এই ডেটসগুলো তোমরা কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে, এই ডেটসগুলো কিন্তু অবশ্যই কাজে দেবে। এবারে চলে আসবে প্রশ্ন নম্বর 8-এ, বলেছে তৃতীয় বিশ্বের দেশগুলোর বর্তমান আনুমানিক জনসংখ্যা কত? তৃতীয় বিশ্বের দেশ আগে সেটাকে বলে নিই। প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্ব বলতে কাদেরকে বোঝায়? যারা হচ্ছে ন্যাটো যুক্ত রয়েছে, ন্যাটো জোটের সঙ্গে যুক্ত রয়েছে, এবং যারা ওয়ারসভুক্ত, তারা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বের দেশ। যারা তুলনামূলকভাবে
ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড। আর তৃতীয় বিশ্ব বলতে যেমন মনে করো আমাদের দেশ ভারতবর্ষ, ব্রাজিল ইত্যাদি, এগুলো দেশ হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, এবং এই দেশগুলো হচ্ছে ডেভেলপিং বা উন্নয়নশীল কান্ট্রি, ঠিক আছে। এবং আমাদের দেশ কিন্তু শিল্পে আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে এবং উন্নতির দিকে যাচ্ছে, এবং তার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে ব্রাজিল এবং শ্রীলঙ্কা এই দুটো দেশও কিন্তু তৃতীয় বিশ্বের দেশের মধ্যে, তারা কিন্তু শিল্পের দিক থেকে উন্নতি সাধন করছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা নিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 450 কোটি, পৃথিবীর টোটাল জনসংখ্যার 450 কোটি। নাম্বার 9, গত 50 বছরে সাহারা মরুভূমির আয়তন বেড়েছে আনুমানিক কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 650 কিমি। আচ্ছা, সাহারা কথার অর্থ কে বলতে পারবে? সাহারা কথার অর্থ কি? সাহারা কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ মরুভূমি, ঠিক আছে। যারা সঠিক উত্তর দিয়েছো তারা তো দিয়েছো, যারা দিতে পারলে না তারা এর নামটা কিন্তু মনে রেখো, সাহারা কথার অর্থ কিন্তু পরীক্ষায় আসতেই পারে। পরের নাম্বার 10, 2004-এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটি মাথাপিছু নিঃসরণকারী কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সব থেকে বেশি? মাথাপিছু, পার ক্যাপিটা, ঠিক আছে। অর্থাৎ কোন দেশ সব থেকে বেশি নির্গত করে সেটা কিন্তু বলেনি, বলেছে কোন দেশে মাথাপিছু সব থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। কানাডা, ভারত, জাপান কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে কানাডা বা কানাডা। এক্ষেত্রে বলে রাখি 1750 সাল থেকে 2017, এই যে দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময়ের মধ্যে মানুষের কর্মকাণ্ডের ফলে পৃথিবীতে ওভারঅল 40% কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বেড়েছে। তার একটা কারণ ওই যে আমরা আজকে জানলাম যে কী পরিমাণে বৃক্ষছেদন করা হচ্ছে, ঠিক আছে, সেটা একটা কারণ। নাম্বার 11, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি 5 ফেনোমেননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে? এটা কোথায় এসেছে? টিআরবিটিতে এসেছিল এর আগের পরীক্ষাতে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে সমগ্রতাবাদ। আচ্ছা, 5 ফেনোমেনন এই টার্মটা যাদের কাছে অপরিচিত তাদের জন্য কিছু তথ্য দিয়ে দিই। 5 ফেনোমেনন হচ্ছে 1912 বা 1912 খ্রিস্টাব্দে ওয়ার্দিমার, সরি এখানে লিখে দিচ্ছি, নিচে লিখে দিচ্ছি, ওয়ার্দিমার এই 5 ফেনোমেনন থিওরির ডিসকভার করেন বা আবিষ্কার করেন, এবং এটা কিন্তু গেস্টাল্টের যে সাইকোলজি রয়েছে, গেস্টাল্ট সাইকোলজির ভিত্তিতে কিন্তু রয়েছে এই 5 ফেনোমেনন থিওরি। 1912 খ্রিস্টাব্দে ওয়ার্দিমার করেছেন। যারা সিরিয়াসলি টেটের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই একবার গুগল করে এই টার্মটাকে কিন্তু পড়ে নেবে ভালো করে, ঠিক আছে। এখানে একটা আর্টিকেলটা খুব সুন্দর দিয়েছে, গুগলে টার্মটা পড়ে নেবে, কারণ টেট পরীক্ষাতে যে লেভেলের প্রশ্ন আসছে তোমাদেরকে কিন্তু যতটা খুঁটিনাটি যত বেশি জানবে ততই তোমাদের জন্য মঙ্গলকর হবে আগামীতে গিয়ে। নাম্বার 12, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি কোনটা? টিআরবিটিতে এসেছিল। দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি আমরা এর আগে একটা করেছিলাম না? কি করেছিলাম? সেফালোকৌডাল। সেফালোকৌডালে কী ছিল? কোথা থেকে কোথায়? ফ্রম হেড টু টো, অর্থাৎ মাথা থেকে পা, তাই না? তার মানে দেহের ঊর্ধ্বাংশ থেকে নিম্নাংশের দিকে বিকাশ। অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর। নাম্বার 13, বয়স সন্ধিক্ষণে কিশোররা মানে ছেলেরা সাধারণত বয়স সন্ধিক্ষণে কিশোরীদের থেকে বা মেয়েদের থেকে এগিয়ে থাকে কোন বিষয়ে? সাধারণ ক্ষমতার ক্ষেত্রে, ভাষার ক্ষমতার ক্ষেত্রে, সংখ্যাবাচক ক্ষমতা নাকি যুক্তিদানের ক্ষমতায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সংখ্যাবাচক ক্ষমতায়। অপশন নাম্বার সি এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নাম্বার 14, শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য, আসাম টেট, শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য কি? ব্যক্তিগত পার্থক্যের হ্রাস ঘটানো, ব্যক্তিগত পার্থক্যকে উৎসাহিত করা, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে রূপদান করা, ব্যক্তিগত পার্থক্যকে উপেক্ষা করা। দেখো, শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য কি হতে পারে, এটা সঠিক উত্তর কী হবে? দেখো, এটার অ্যান্সার আমি বলে দেবো না, এটার অ্যান্সার তোমরা করবে, এটা থাকলো হোম টাস্ক, ঠিক আছে। কিছু কিছু প্রশ্ন তোমাদেরও করতে হবে, এবং আমি অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এটা তোমরা লাইভ চ্যাটে নয়, কমেন্টে জানিও, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো, কথা দিচ্ছি, এবং প্রত্যেককে আমি কিন্তু সেখানে অ্যান্সারটা জানিয়ে দেবো, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে সেটা তোমরা কমেন্টে জানিও। নাম্বার 15, শিখন প্রস্তুতি পরিমাপের জন্য অধিকাংশ প্রশ্ন হবে আসাম টেট কীরকম? জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক নাকি দক্ষতামূলক? শিখন প্রস্তুতি, হ্যাঁ, ও শিখছে, শেখার ক্ষেত্রে প্রস্তুতিকালীনে
ওর প্রত্যেকটা প্রশ্ন কেমন হওয়া উচিত? অবশ্যই সেটা যেন তার জ্ঞান বৃদ্ধি করে, তাহলে জ্ঞানমূলক, অপশন নাম্বার এ। নেক্সট, আচ্ছা নেক্সট দিয়েছে কমন এরার্স বা এরর কারেকশন, ঠিক আছে, এরর কারেকশন ইসি লিখে রাখলাম। এই পার্টগুলোতে কি করতে হয়, এই পার্টগুলোতে 4টা পার্ট থাকবে, তার মধ্যে তোমাকে দেখতে হবে কোনটা ভুল, এবং ইংরেজিতে প্রত্যেকবার এগুলো 2-3টা প্রশ্ন কমসে কম আসেই। বলছে নান বাট কাওয়ার্ডস ইজ আফ্রেড অফ ফাইটিং নো এরার, অর্থাৎ কাওয়ার্ডসরা ছাড়া বা কাওয়ার্ডসরা বাদে লড়াই করতে কেউ ভয় পায় না। তার মানে এখানে একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে নান বাট দ্য কাওয়ার্ডস, তাই না? তাহলে এখানে দেখো কাওয়ার্ডসের পরে এখানে ইজ বসেছে, যেটা এটা তো প্লুরাল নাম্বার, এটা কি প্লুরাল? তাহলে প্লুরালের পরে এখানে ইজ তো হওয়ার কথা নয়, এখানে আর হতো, তাই না? তাহলে আমার ভুলটা কোথায় রয়েছে? অপশন নাম্বার সিতে, অর্থাৎ ইজ আফ্রেড অফ ফাইটিং, এই পার্টটাতে ভুল আমি পেয়েছি, তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। আমাকে সিটাকে কী করতে হবে? গোল করতে হবে। নেক্সট নাম্বার 17, 20 অফিসার্স হ্যাভ বিন ডিসমিসড অ্যান্ড 30 লেফট অন দেয়ার ওন। 20 অফিসার্স প্লুরাল নাম্বার, হ্যাভ বিন হলো এখানে হ্যাভ হয়ে গেল, তাই না? ডিসমিসড অ্যান্ড 20 লেফট অন দেয়ার ওন, দেখো এখানে কী করেছে, এটা কী টেন্সে আছে? হ্যাভ বিন ডিসমিসড মানে প্রেজেন্ট, প্রেজেন্টে আছে, লেফট কি টেন্স আছে? পাস্ট আছে, তাহলে এটা পাস্ট হওয়ার কথা না, এটা প্রেজেন্ট হবে। তাহলে এখানে কি বলেছে? 30, তাহলে কী হবে? সংখ্যা বোঝাচ্ছে, তাহলে 30 হ্যাভ লেফট, এখানে এখানে হ্যাভ লেফট হবে, ঠিক আছে, যেহেতু প্লুরাল নাম্বার বোঝাচ্ছে এখানে যে 20 অফিসার্স হ্যাভ বিন ডিসমিসড, 20 জনকে ডিসমিস করে দেওয়া হয়েছে এবং 30 জন লেফট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা এসেছিলো হরিয়ানাটের 2014-তে, এখানে সি নাম্বারে রয়েছে আসল ভুল। নেক্সট আসবে, বলছে ইট ইজন্ট ইজি ড্যাশ চিলড্রেন নাওয়েডেজ, বলছে আজকালকার বাচ্চাদেরকে বড় করা কিন্তু সহজ কথা নয়। ইউপিটেড 2016। ট্রেন আপ কথার অর্থ হচ্ছে প্রশিক্ষণ দেওয়া। ব্রিং আপের বদলে এখানে রয়েছে পালন করা। পুট আপ রয়েছে দেখানো। লিভ আউট রয়েছে বাদ দেওয়া। তাহলে কি আজকালকার বাচ্চাদের লালন পালন করা, বড় করে তোলা খুবই একটু চাপের বিষয়, তাই না? তাহলে এটা হবে ব্রিং আপ, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসি, ক্যান ইউ লিফট দিস বক্স? ক্যানের নিচে দাগ আছে, ক্যানটা কি? মোডাল, একটা মোডাল অক্সিলারি। ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, শুড, উড, অট টু, ঠিক আছে, এগুলো হচ্ছে সব মোডালসের এক্সাম্পল। তাহলে ক্যান ইউ লিফট দিস বক্স, তুমি কি এটা পারবে? তার মানে কি পারবে বলছে না, তুমি কি এটা পারবে মানে তার ক্ষমতাটা বোঝাতে চাইছে, তার ক্ষমতা, অর্থাৎ তার এবিলিটি, বোঝাতে চাইছে, তার ক্ষমতা কতটা আছে সেটা বোঝাতে চাইছে। তুমি কি এটা তুলতে পারবে, ঠিক আছে, তাহলে এটা এবিলিটি বোঝাচ্ছে। এটা এসেছিলো এইচ টেস্ট জুলাই 2013। নেক্সট নাম্বার 20, ইদার সীতা অর আনিমা ফরগট টু টেক দেয়ার আমব্রেলা, হয় সীতা অথবা আনিমা বা অনিমা সে কী করছে, তার ছাতাটা নিতে ভুলে গেছে। ইদার আর নিদানারের ক্লাস আমরা এটাকে করেছি, তাই না? ইদার আর বা আইদার অর যে যেটাই বলো, নিদার নর বা নাইদার নর যে যেটাই বলো, এক্ষেত্রে একটা কথা কি হয়, এক্ষেত্রে হচ্ছে ভার্বের আগে যে নাউনটা থাকে তার সঙ্গে কিন্তু ভার্বের সম্পর্ক হয়। অর্থাৎ যেহেতু ইদার সীতা অর অনিমা বলেছে, তাহলে এটা সবসময় কিন্তু এই অনিমার সঙ্গে ভার্বের সম্পর্কটা হবে, বাকি পার্টটাও তাই হবে। তাহলে হয় সীতা অথবা অনিমা, মানে এখানে সবসময় একটা সিঙ্গুলারকেই বোঝাচ্ছে, যে হয় সীতা অথবা অনিমা, যে কোনো একজন তার ছাতাটা নিতে ভুলে গেছে। তাহলে এখানে দেয়ার তো হওয়ার কথা না, দেয়ার মানে প্লুরাল বোঝাচ্ছে, তাহলে এখানে হওয়ার কথা ছিল হার। তাহলে এরকম হতো, ইদার সীতা অর অনিমা ফরগট টু টেক হার আমব্রেলা, তাহলে এখানে অপশন নাম্বার ডিতে আমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আমি ভুল পাচ্ছি অপশন নাম্বার ডিতে। নাম্বার 21, হান্টার কমিশন, চলে আসলো হান্টার কমিশন থেকে প্রশ্ন। হান্টার কমিশনকে কী বা কোন বিষয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। হান্টার কমিশন হচ্ছে প্রাথমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে কিন্তু শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। হান্টার কমিশন কবে আসে? 1882 খ্রিস্টাব্দে। তারিখটা কত ছিল? 3 ফেব্রুয়ারি। তখনকার যে ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন।
হান্টার কমিশনের দায়িত্বে কে ছিলেন? উইলিয়াম হান্টার, তার নামে কিন্তু দিয়েছে উইলিয়াম হান্টার, ঠিক আছে। ভাইসরয় ছিলেন লর্ড রিপন এবং এসেছিল 1882 3 ফেব্রুয়ারিতে। নাম্বার 22, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার এর নেতৃত্বে গঠিত হয়েছিল কি? দেখো, লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে কি গঠিত হয়েছিল সেটা আমরা জানি। কি হয়েছিল? মুদালিয়ার কমিশন, তাই না? মুদালিয়ার কমিশন হয়েছিল, কবে হয়েছিল? 1952 থেকে 1953, এই সময়ে কে করেছিল অর্গানাইজ? মাদ্রাজ ইউনিভার্সিটি। মাদ্রাজ ইউনিভার্সিটির উপাচার্য পদে ছিলেন লক্ষণ স্বামী মুদালিয়ার এবং তার নেতৃত্বে মুদালিয়ার কমিটি কিন্তু গঠিত হয়। এবং এটা কিসের জন্য ছিল? এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন একটি, ঠিক আছে। মুদালিয়ার কমিশন হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। নেক্সট আসবো নাম্বার 23, নোবডি শুড স্টাডি দ্য গ্রামার, নোবডি শুড স্টাডি দ্য গ্রামার আনটিল হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ। যতক্ষণ না কেউ একজন তার ভাষাটা বুঝবে ততক্ষণ সে কী করতে পারবে না, ততক্ষণ সে মানে তার বোঝাই উচিত না, গ্রামারটা পড়াই উচিত না, এটা বলতে। এটা কে বলেছেন? জেসপারসন, ব্রুনার, বান্দুরা নাকি পিঁয়াজে? বলো সঠিক উত্তর বলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বারে জেসপারসন। দেখো ক্লাসেসগুলো কেমন লাগছে অবশ্যই ক্লাসের শেষে কিন্তু তোমরা কমেন্টে জানিও, মূল কমেন্টে জানিও, তাহলে বাকিরা যারা নতুন দেখে তাদের জন্য কিন্তু সুবিধা হয় সেই ক্লাসটা বুঝতে, ঠিক আছে। স্যাডলার কমিশনের অপর নাম কী ছিল? স্যাডলার কমিশন, স্যাডলার কমিশনটা কবে এসেছিল? দেখো স্যাডলার কমিশনের যে সুপারিশগুলো ছিল, কমিশনের তো কিছু সুপারিশ থাকে, সেই সুপারিশগুলো 1919 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1919 খ্রিস্টাব্দে ভারতে আরেকটি যুগান্তরকারী ঘটনা ঘটেছিল। সেখানে যে অমৃতসরে কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল এবং ভারতবর্ষে জাতীয় আন্দোলন একটা নতুন মুখ পেয়েছিল এবং গান্ধীজিকে গোটা ভারতবর্ষে একটা জাতীয় নেতা হিসাবে তারপরে কিন্তু পেয়েছিল তার পরের বছর অসহযোগ আন্দোলনের মাধ্যমে, তাই না? তাই 1919 খ্রিস্টাব্দে কিন্তু অনেক কিছু হয়েছিল। সেরকমই স্যাডলার কমিশনও হয়েছিল। তো স্যাডলার কমিশনের অপর নাম কি? স্যাডলার কমিশনের অপর নাম হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, অপশন নাম্বার বি। এবং আজকে সেটা শেষ প্রশ্ন, তোমরা জানো 25টা কটার প্রশ্নই হয়ে থাকে। তো মিনি মক টেস্ট, জেডপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তাই না? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি, সরি মেন্টাল হয়ে গেল, ডেভেলপমেন্ট। তো এটা সঠিক উত্তর কী হবে? বলবো না আমি, এটা সঠিক উত্তর তোমরা বলবে, তোমরা নিচে কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং জানিও যে ক্লাসটা কেমন লাগছে, ক্লাসগুলো যারা রেগুলার করছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।